এই কাহিনী হলো চৈতির, এমন এক বিবাহিত নারী যে রাজপ্রাসাদের মতো সুখ সুবিধার মাঝে থেকেও একটু ভালোবাসার আপনজনের সান্নিধ্যের জন্য চাতক পাখির মতো তৃষ্ণার্ত। নিজের একাকিত্ব আর ভিতরের বিষাদ থেকে বাঁচতে সে এমন এক পথ বেছে নেয় যা তাকে এক অজানা নিষিদ্ধ সম্পর্কের দিকে, অর্থাৎ একটি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের দিকে ঠেলে দেয়। কিন্তু ভেবে দেখুন কি হবে যখন তার স্বামী, তার স্ত্রী, তার সেই গোপন প্রেমিকের আসল সত্য জানতে পারবে। চৈতির গল্প শুরু হয় কলকাতা থেকে। খুব কম বয়সে তার বিয়ে হয় কলকাতার নামী সাংবাদিক বিক্রমজিতের সাথে। বিক্রমজিৎ বয়সে চৈতির চেয়ে অনেক বড়। বিয়ের বহু বছর পার হয়ে যাওয়ার পর আজ চৈতি যখন তার যৌবনের সবচেয়ে সুন্দর সময় দাঁড়িয়ে, বিক্রমজিৎ তার বয়সের শেষ প্রান্তে। নিজের কঠোর পরিশ্রম আর নিষ্ঠায় বিক্রমজিৎ আজ একটি নামী সংবাদপত্রের এডিটর। টাকা, সম্পত্তি, সুন্দরী স্ত্রী সবই আছে। কিন্তু বিক্রমজিতের চোখে তার পরিবারটি এখনো অসম্পূর্ণ। তার বিশ্বাস, সন্তানের কান্নার শব্দ ছাড়া কোনো ঘরই পূর্ণ হয় না। সম্প্রতি চৌতির জীবনে এক ভয়াবহ ঝড় গেছে যা তাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। একে একে যন্ত্রণাদায়ক গর্ভপাতের মুখোমুখি হতে হয়েছে। সে যখন এই শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছিল, ঠিক তখনই ভাগ্য তাকে দ্বিতীয় ধাক্কা দেয়। তার বড় বোন, যে তার সব থেকে কাছের বন্ধু ছিল, হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যায়। এই দুটির পরপর দুর্ঘটনা চৈতি ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। এ সময় তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তার আশ্রয়ের আর একটা কাঁধের। কিন্তু অন্যদিকে বিক্রমজিৎ নিজের কাজ আর কেরিয়ার এতই মগ্ন যে তার ভেঙে পড়া স্ত্রীর জন্য এক মুহূর্তের সময়ও তার কাছে নেই। চৈতির দিন কাটে সে বড় বাড়িতে একবারে একা। কখনো টিভি দেখে, কখনো বই নোবেল পড়ে, আবার কখনো ইন্টারনেট বিনা কারণে স্ক্রল করে সে সময় কাটানোর চেষ্টা করে। কিন্তু এই প্রাণহীন জিনিসগুলো কি মানুষের মানসিক আর শারীরিক শূন্যতা, একাকিত্ব পূরণ করতে পারে? বিক্রমজিতের কাজের চাপে চৈতির সাথে দুদণ্ড বসে থাকা বলার ফুসরত নেই। আর সেই দম বন্ধ করা খালি অনুভবই চৌতির জীবনে এক নতুন ঝড়কে জন্ম দেয়। চৈতি কিন্তু কোনো সাধারণ নাছোড়বান্দা, শুধু চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ থাকা নারী নয়। তার নিজস্ব এক জোরালো ব্যক্তি আছে। ধর্ম হোক বা রাজনীতির সব বিষয়ে তার নিজস্ব বেপরোয়া মতামত আছে। বুদ্ধিভিত্তিক দিক থেকে সে বিক্রমজিতের চেয়ে কোনো অংশে কম নয়। তাত্ত্বিকভাবে তাদের মধ্যে চমৎকার তালমিল হওয়ার কথা ছিল, কিন্তু বিক্রমের সেই প্রচণ্ড বাস্তবতা তাদের সম্পর্কের মাঝে এক গভীর নীরবতার ব্যবধান তৈরি করেছে। বিক্রম কাজে চলে যায়। সে শূন্য বাড়িতে চৈতি বেশিরভাগ সময় ফেসবুকের ভার্চুয়াল জগতে কাটাতে শুরু করে। আর এখন থেকে এই গল্পে এন্ট্রি হয় এক অজানা ব্যক্তি, অমল। ইদানিং চৈতির এই অমল নামের অজানার সাথে দীর্ঘ কথা বলতে থাকে। মজার ব্যাপার হলো, অমলের প্রোফাইলে কোনো ছবি নেই। চৈতি নিজের পরিচয় লুকিয়ে চারুলতা নামে একটি ফেক আইডি থেকে তার সাথে কথা বলে। ধীরে ধীরে এই অজানার সাথে কথা বলতে বলতে চৈতির মনে হয় তার বহু বছরের একাকিত্ব যেন কোথাও হারিয়ে যেতে শুরু করেছে। এখন রোজ রাতে সে অমলের সাথে অন্তহীন কথায় ডুবে থাকে। অন্যদিকে বিক্রমের তাতে কোনো মাথা ব্যথা নেই যে তার স্ত্রী ঘন্টার পর ঘন্টা কম্পিউটার স্ক্রিনের সামনে কি করে। সত্য বলতে বিক্রমের জন্য এটি একটি স্বস্তির বিষয়। তার মনে হয় সেজন্য স্বামীর দায়িত্ব এবং স্ত্রীকে সময় দেওয়ার দায়ভার থেকে পুরোপুরি মুক্তি পেয়ে গেছে। এখন সে কোনো অভিযোগ ছাড়াই শান্তিতে কাজ করতে পারে। কিন্তু এই গল্পের সবচেয়ে গভীর আর বিপজ্জনক মোড় অন্য কোথাও। চৈতি আর অমলের ফেসবুক আইডি আর নাম মিথ্যা হলেও তাদের মাঝে গড়ে ওঠে সে অনুভূতি ছিল একবারে সত্য। বদ্ধ ঘর থেকে পাঠানো মেসেজের শব্দ টাইপ করা হলেও তাতে মিশে থাকা আবেগ ছিল আসল। আর এই সত্যি এই সাধারণ দেখতে খেলাটিকে অত্যন্ত গভীর আর বিপজ্জনক করে তুলছিল। সময় গণনার সাথে সাথে স্ক্রিনে এপার ওপারের সম্পর্কটি আরো গভীর হয়। এখন চারুলতা আর অমলের কথা শুধু সাধারণ নেই, তারা একে অপরের খুব ঘনিষ্ঠ অন্তরঙ্গ হয়ে উঠেছে। না আমার পরিচয় সেই মুখোশটুকু বাদে তারা একে অপরের আত্মার সাথে পরিচয় হয়ে উঠেছে। কোথায় কথা অমল জানায় সে লন্ডনে থাকে এবং সেখানকার একটি কলেজের লেকচারার। সে চৈতিকে লিখছিল সারাদিন কাজের ভিড়ের মধ্যে কাটে, তাই রাতে যখন বাড়ি ফিরি তখন এই নিস্তব্ধতা আর একাকিত্ব আমাকে শান্তি দেয়। অমলের এই কথায় চৈতির জবাব তাদের জীবনের সবচেয়ে বড় পার্থক্যটি সামনে এনে দেয়। সে ভারী মনে লিখছিল, তোমার একাকিত্ব তোমার পছন্দ, কিন্তু আমার একাকিত্ব এক নির্মম সাজা যা আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। চৈতির এই হাহাকার শুধু মানসিক ছিল না, বিবাহিত হয়েও সে শারীরিক চাহিদার জন্য পুরোপুরি একা হয়ে পড়েছিল এবং নিজে নিজের ইচ্ছা শান্ত করতে বাধ্য হচ্ছিল। এটা তার জীবনের সেই তিত সত্য যা পূরণ করার দায়িত্ব ছিল বিক্রমের। বিক্রম এসব থেকে এতটাই বেখবর যে কাজের নেশায় অন্ধ যে সে যদি স্ত্রীকে অবস্থায় দেখে নিত, হয়তো তার কাছে দাঁড়ানোর মতো সময় থাকতো না।
এই দমবন্ধ অবস্থায় মাঝে একটি অমল চৈতিকে বলে যে সে একটি সেমিনারে যোগ দিতে কলকাতায় আসছে এবং সে চায় এই সফরের তার চারুলতার একবার দেখা হোক। অন্যদিকে বিক্রম যে নিজের দুনিয়াতে মত্ত, সে ভাবে চৈতি গর্ভবতার বোনের শোক থেকে বেরোতে পারেনি বলে উদাস থাকে। একজন ভালো স্বামী সাজার চেষ্টার বিক্রম চৈতিকে না জানিয়ে একটি সারপ্রাইজ প্ল্যান করে। সে চৈতির বড় ভাই উৎপলা তার স্ত্রী কিয়াকে কয়েকদিনের জন্য কলকাতার নিজের বাড়িতে ডেকে নেয়। যখন উৎপলার কিয়া আসে তখন এতদিন পর আপনের দেখা পেয়ে চৈতির মুখে হাসি ফোটে। কিন্তু উৎপলের উদ্দেশ্য অন্য কিছু। উৎপল একজন ইন্স্যুরেন্স এজেন্ট যে মিউচুয়াল ফান্ডের কাজ করে। তার চরিত্র এমন যে তার ডিকশনারিতে সততা বলে কিছু নেই। সে বোনের খবর নিতে নয়, বরং ধনী দুলাভাইকে 1 লাখ টাকার মিউচুয়াল ফান্ড ধরিয়ে ঠকানোর উদ্দেশ্যে এসেছে। অবশেষে সেই দিনটি এলো যার অপেক্ষা চৈতি অধীর আগ্রহে করছিল। আজ তার সেই অজানা প্রেমিক কলকাতার মাটিতে পা রাখবে। মানে এক অজানা ভয় আর অস্থিরতা নিয়ে চৌধুরী তার বান্ধবী নবীর সাথে এয়ারপোর্টের দিকে রওনা দেয়। নবীর কাছে এসব বড় ঝটকার মতো ছিল। স্বপ্নেও ভাবেনি চৈতির মতো নারীর কোনো গোপন প্রেমিক থাকতে পারে। তবুও এক সত্যিকারের বন্ধুর মতো সে চৈতিকে জাজ করে না, বরং তার সাথে দেয়। নবীর চিন্তা খুব পরিষ্কার, মানুষের শারীরিক ও মানসিক চাহিদা তার প্রথম অগ্রাধিকার হওয়া উচিত এবং বিয়েতে তা পূরণ না হলে চৈতি ভুল নয়। কিন্তু এয়ারপোর্টে পৌঁছে তারা বড় এক সমস্যায় পড়ে। অমল দেখতে কেমন সেটা কেউ জানে না। দীর্ঘক্ষণ অপেক্ষার পর যখন কেউ তাদের কাছে আসে না, তখন মনে হতে অমল বোধহয় ফেক ছিল। ঠিক তখনই ভিড় ছিঁড়ে এক যুবক সোজা চৈতির সামনে এসে দাঁড়ায়। সে বলে, তুমি চরুলতা, তাই না? চৈতি তাকে দেখে থমকে যায়। সে লেকচার হিসেবে যেমনটা ভেবেছিল, এই যুবক তার চেয়ে বেশি ইয়ং, হ্যান্ডসাম এবং আকর্ষণীয়। সে মুহূর্তে সঞ্জয়ের আকর্ষণ আর এত মাসের হাহাকার চৈতির সব নিয়ন্ত্রণ ভেঙে দেয়। সে মুহূর্তে সাক্ষাৎ এক চরম অন্তরঙ্গ রূপ নেয়। কিন্তু সেই ক্ষণ কাটতে চৈতি যখন হুঁশ ফেরে, সে নিজেকে ঘৃণা করতে শুরু করে। একজন বিশ্বাসঘাতক স্ত্রী হওয়ার অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খেতে থাকে। সে অস্থিরতা নিয়ে বাড়ি ফিরে সব স্মৃতি আর ক্লান্তি মুছে ফেলতে সে বাথরুমে যায়। ফ্রেশ হয়ে যখন সে ড্রেসিং রুমে আসে, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সোফায় বসে বিক্রমের পাশে বসেছিল সে অমল। বিক্রম হাসি মুখে পরিচয় করে দেয়, অমল কোনো অজানা ইন্টারনেট প্রেমিক নয়, তার আসল নাম সঞ্জয়। সে বিক্রমের পিস্তাতো ভাই। সে লন্ডন থেকে এসেছে। চৈতি আগে কোনোদিন সঞ্জয়কে দেখেনি। সত্যটা ছিল যে যার সাথে কিছুক্ষণ আগে সে সব সীমা ছাড়িয়ে এসেছে, সে আর কেউ নয়, তার নিজের দেবর। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার, সে 1 সপ্তাহ এই বাড়িতেই থাকবে। কিয়া যে কিনা একটু লোভী আর চতুর, সে খেয়াল করে যে চৈতিকে দেখে সঞ্জয়ের এক্সপ্রেশন এবং চৈতির হাবভাব একবারে স্বাভাবিক নয়। এ রাতে চৌতির চোখে ঘুম নেই। তার মনে হচ্ছে এটা কি কাকতালীয় নাকি কোনো ষড়যন্ত্র। তার মনে হয় সঞ্জয় হয়তো সব আগে থেকেই জানতো, কিন্তু তাদের দুজনের প্রোফাইল ফেক ছিল। নাম ছবি কিছুই ছিল না। তবে কি নিয়তি তাকে এই ভয়ঙ্কর মোড়ে এনে দাঁড় করিয়েছে? পরের দিন চৈতির ব্যবহার সঞ্জয়ের প্রতি খুব রুক্ষ থাকে। বিক্রম এটা খেয়াল করে চৈতিকে বোঝায় যেন সে সঞ্জয়ের সাথে ভালো ব্যবহার করে। রাতে বিক্রম চৈতিকে পাঠায় সঞ্জয়ের খোঁজ নিতে। চৈতি সঞ্জয়কে সরাসরি বলে দেয় যেন কাল সকালে সে বাড়ি থেকে চলে যায়। কিন্তু নিজের ঘরে ফেরার পর চৈতির অপরাধবোধ হতে থাকে। সে আবার সঞ্জয়কে দেখতে যায়, কিন্তু সে সেখানে নেই। চৈতি ভয় পায়, সঞ্জয় কি চলে গেল? সে ছাদে গিয়ে দেখে সঞ্জয় সেখানে একা গুনগুন করছে। সঞ্জয় চৈতিকে বলে সে সত্যি জানতো না চারুলতা বিক্রমের স্ত্রী। চৈতি তার কথা বিশ্বাস করে এবং আবেগে ভেসে তাকে জড়িয়ে ধরে বলে যে সঞ্জয়কে ছাড়া থাকতে পারবে না। পরের দিন সকাল থেকে চৈতি বদলে যায়। চৈতি আর সঞ্জয় একসাথে মার্কেটে যায়। কিয়া এটা দেখে ঈর্ষায় জ্বলে। বিক্রম খুশি হয় যে দেবরভাবের সম্পর্ক ভালো হয়েছে। কিয়া আর উৎপল যাওয়ার সময় চৈতি তার সব গয়না কিয়াকে দিয়ে দেয়, কারণ সে জানে উৎপলদের টাকার দরকার। কিয়া কাঁদতে থাকে, কারণ সে জানে উৎপল বিক্রমকে ঠকিয়ে মিউচুয়াল ফান্ডের নামে টাকা আত্মসাৎ করছে, কিন্তু সে কিছুই বলে না। একদিন বিক্রম বাইরে গেলে চৈতি আর সঞ্জয় সেই সুযোগ পায় যার জন্য তারা অপেক্ষায় ছিল। তারা একে অপরের মাঝে হারিয়ে যায়, কিন্তু এই মোহ বেশিক্ষণ টেকেনি। সঞ্জয় সেমিনারে যাওয়ার আগে বিক্রম তাকে উৎপলের জালিয়াতির কথা বলে। সঞ্জয় পুলিশের অভিযোগ করতে বলে বিক্রম বলে টাকা বড় নয়, বিশ্বাস বড়। উৎপল আমার বিশ্বাস ভেঙেছে। এই কথাগুলো সঞ্জয়ের বুকে খঞ্জরের মতো বেঁধে যায়। সে বুঝতে পারে সে উৎপলের চেয়ে বড় বিশ্বাসঘাতকতা করছে। সে বুঝতে পারে যে উৎপলের চেয়ে বড় বিশ্বাসঘাতকতা করছে নিজের ভাইয়ের সাথে। সে একটি চিঠি রেখে চলে যায় যে সে আর ফিরবে না, সোজা লন্ডনে চলে যাবে। চৈতি ভেঙে পড়ে। এর কিছুদিন পর বিক্রম হার্ট অ্যাটাক করে, কিন্তু বেঁচে ফিরে। মৃত্যুর মুখ থেকে ফিরে বিক্রম বদলে যায়।
সে কাজ কামিয়ে চৈতিকে সময় দিতে শুরু করে। একদিন তারা সমুদ্রের তীরে যায় এবং বিক্রম চৈতিকে এমনভাবে ভালোবাসে যা চৈতি আগে কখনো দেখেনি। কিছুদিন পর চৈতি জানতে পারে সে প্রেগনেন্ট। কিন্তু তার মনে আতঙ্ক জাগে। এই সন্তান কার? বিক্রমের না সঞ্জয়ের? নবীকে সব বলে। নবীও তাকে সাহায্য করতে পারে না। চৈতি এই সত্য গোপন করার সিদ্ধান্ত নেয়। বিক্রম প্রেগন্যান্সির খবর শুনে খুব খুশি হয়। এদিকে সঞ্জয় লন্ডন থেকে তাকে মেসেজ পাঠাতে থাকে। কিন্তু চৈতি জবাব দেয় না। একদিন বিক্রম জানায় সঞ্জয় লন্ডনে বিয়ে করে নিয়েছে। চৈতি স্বস্তির নিঃশ্বাস ফেলে যে অতীত বোধহয় কবর হয়ে গেল। কিন্তু সত্য কখনো চাপা থাকে না। একদিন বিক্রম জরুরি প্রয়োজনে চৈতির ল্যাপটপ খোলে এবং সেখানে ফেসবুকে অমলের সাথে করা সব চ্যাট দেখে ফেলে। ভালোবাসা, যৌনতা আর বিশ্বাসঘাতকতার প্রতিটি শব্দ বিক্রমকে পাগলের মতো করে তোলে। সে চৈতির উপর ঝাঁপিয়ে পড়ে, তার গলা চেপে ধরে চিৎকার করে জিজ্ঞেস করে, এই সন্তানের বাবা কে? কে এই অমল? চৈতি কাঁদতে কাঁদতে বলে, সন্তান বিক্রমের। তখন বিক্রম জিজ্ঞেস করে, অমলকে? চৈতি জবাব দেয়, অমলকে জানতে চাও? তবে চারুলতাকে জিজ্ঞেস করো। যে চারুলতাকে আমি তখন বানিয়েছিলাম যখন এই বিশাল বাড়িতে আমি একা ধুকে ধুকে মরছিলাম। যখন আমার তোমার একটু সময়ের দরকার ছিল তখন তুমি আমাকে একা ছেড়ে দিয়েছিলে। আর সেই একাকিত্ব চারুলতাকে জন্ম দিয়েছিল। বিক্রমের হাত চৈতির গলা থেকে আলগা হয়ে যায়। সে নিজের ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে এই বিশ্বাসভঙ্গের সে নিজেও সমান অপরাধী। বিক্রম চৈতিকে আরো একটি সুযোগ দেয়, সিদ্ধান্ত নেয়। কারণ সে বিশ্বাস করে যতক্ষণ আশা আছে ততক্ষণ কিছু শেষ হয়ে যায় না। এই গল্পের প্রতিটি চরিত্রে কোনো না কোনো ভুল করেছে। আপনার মতে এই ধ্বংসশীল আসল অপরাধী কি? স্ত্রীকে একা ফেলে রাখা বিক্রম, নিজের দেবরের সাথে সীমালঙ্ঘন করা চৈতি, নাকি নিজের ভাইয়ের পিঠে ছুরি মারা সঞ্জয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন।